সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে যুদ্ধ অপরাধের প্রথম দিকে ইসরায়েল এবং হামাস যুদ্ধ অপরাধ করেছে। জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত কমিশন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে শুধু যুদ্ধ অপরাধ নয়, মানবতা বিরোধী অপরাধও করেছে ইসরায়েল, কারণ তাদের হামলায় বেসামরিক অসংখ্য মানুষ নিহত হয়েছেন। এবারে জানাবো ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের এম্বার্স ট্যাঙ্ক। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না তারা। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনোই কাজে আসছে না। উল্টো ড্রোনের আঘাতে কুপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ার মেশিন খ্যাত এম্বার্স ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে এম্বার্স ট্যাঙ্ক সরিয়ে নিতে বাধ্য হচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। জানাবো লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত 8 অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে কুয়েতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত আগুন লাগা ভবনটিতে থাকতেন ওই প্রবাসী কর্মীরাই। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ী যুদ্ধবিরতির লিখিত গ্যারান্টি চায় হামাস। বুধবার যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থতাকারী দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ করেছে ইসরায়েল, জাতিসংঘের তদন্ত। গাজা যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ও হামাস যুদ্ধ অপরাধ করেছে। জাতিসংঘ সমর্থিত একটি স্বাধীন তদন্ত কমিশন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে শুধু যুদ্ধ অপরাধ নয়, মানবতা বিরোধী অপরাধও করেছে ইসরায়েল, কারণ তাদের হামলায় বেসামরিক অসংখ্য মানুষ নিহত হয়েছেন। দুইটি প্রতিবেদনের মাধ্যমে গাজা যুদ্ধের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। একটিতে 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার বিষয়ের কথা বলা হয়েছে, অন্যটিতে গাজায় ইসরায়েলি অভিযানের তথ্য তুলে ধরা হয়েছে। তদন্ত কমিশন আরও জানায় ইসরায়েল তাদের কাজে বাধা দিয়েছে। ইসরায়েল ও গাজায় প্রবেশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করেছে তেল আবিব প্রশাসন। জেনেভায় জাতিসংঘের মিশনে নিযুক্ত ইসরায়েলি কূটনৈতিক জাতিসংঘের তদন্ত কমিশনের এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে। এই প্রতিবেদনকে ইসরায়েল বিরোধী রাজনৈতিক প্রোপাগান্ডা বলে আখ্যা দিয়েছেন তিনি। 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা করে 250 জনকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে অবরুদ্ধ গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইউক্রেনের যুদ্ধের ময়দান থেকে পালালো যুক্তরাষ্ট্রের এম্বার্স ট্যাঙ্ক। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যতভাবে পারা যায় ততভাবে ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা, কিন্তু কোনোভাবেই রাশিয়াকে হারাতে পারছে না। এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কোনো কাজে আসছে না ইউক্রেনের। উল্টো ড্রোনের আঘাতে কুপকাত হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি দ্য আল্টিমেট ওয়ার মেশিন খ্যাত এম্বার্স ট্যাঙ্ক। পরিস্থিতি এতটাই নাজুক যে এসব ড্রোনের ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে এম্বার্স ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। ইউক্রেনের একেবারে প্রাণকেন্দ্রে 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। যুদ্ধ থামানো তো দূরের কথা, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট। ইউক্রেনকে ন্যাটোভুক্ত করা নেই মূলত এই যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া। এরপরই রাশিয়াকে ঠেকাতে অস্ত্রশস্ত্র সরবরাহ থেকে শুরু করে যাবতীয় সহায়তা দিয়ে যাচ্ছে ন্যাটো দেশগুলো। কিন্তু যুদ্ধে বারবার রাশিয়ার কৌশলের কাছে মার খাচ্ছে ইউক্রেন। 2 মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে গেল এপ্রিলে এক প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা এফপি। ওই প্রতিবেদনে বলা হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এম্বার্স M1A1 ট্যাঙ্ক আপাতত সরিয়ে নিয়েছে ইউক্রেন, কারণ রাশিয়ার ড্রোন যুদ্ধ কৌশলের কারণে এম্বার্সের স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এসব ড্রোন দিয়ে কখন হামলা চালানো হবে তা শনাক্ত করা যাচ্ছে না, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2023 সালের জানুয়ারি মাসে ইউক্রেনকে 31টি এম্বার্স ট্যাঙ্ক দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়ান ফ্রন্টলাইনকে গুড়িয়ে দিতে কোটি ডলারের এম্বার্স ট্যাঙ্কের বিকল্প নেই, কিন্তু তখন থেকে রাতারাতি বদলে যায় যুদ্ধক্ষেত্র। বিশেষ করে রাশিয়ার নজরদারি ড্রোন এবং হান্টার কিলার ড্রোন এম্বার্স ট্যাঙ্কের জন্য রীতিমতো মরণ ফাঁদ হয়ে ওঠে। এসব ড্রোন খুব দ্রুত এম্বার্স ট্যাঙ্ককে শনাক্ত করে হামলা চালায়। 31টি ট্যাঙ্কের মধ্যে 5টি ইতিমধ্যে রাশিয়ার হামলায় কুপকাত হয়ে গেছে।
উপায়ন্তর না দেখে ফ্রন্টলাইন থেকে আপাতত অ্যাম্বার্স ট্যাঙ্ক সরিয়ে নিয়েছে ইউক্রেন। এখন নতুন কৌশল কি হতে পারে তা ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে মিলে ঠিক করছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া টুডে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে রুশ বাহিনী আরও একটি অ্যাম্বার্স ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম হয়েছে। অনলাইনের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করা হয়েছে কামিকাজি ড্রোন দিয়ে অ্যাম্বার্স ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পর পশ্চিমারা কিয়েভের সাহায্যে এগিয়ে আসে, আর রাশিয়ার পতাকা তলে সমবেত হয় যুক্তরাষ্ট্র বিরোধী চীন, ইরান এবং উত্তর কোরিয়া। এই দেশগুলোর অস্ত্রশস্ত্র দিয়েই পশ্চিমাদের বারবার চেকমেট দিয়ে যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এত অস্ত্র এবং মার্কিন সহায়তাও কোনো কাজে আসছে না। তখন ইউক্রেনের সেনা পাঠিয়ে যুদ্ধের মোড় ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু তারপরও তারা সাফল্য দেখা পাচ্ছে না। হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলের বিমান প্রতিরক্ষার জন্য প্রকৃত চ্যালেঞ্জ। লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষার জন্য নিয়মিত হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত 8 অক্টোবর থেকে তাদের বেশিরভাগ ড্রোন আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী এই ব্যর্থতা স্বীকার করেছে। ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে হিজবুল্লাহর ব্যবহৃত ড্রোনগুলো এমন এক হুমকি যার কোনো সমাধান নেই তাদের কাছে। তারা আরও জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন আটকানো রকেট এবং ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেয়ে বেশি কঠিন। সোমবার ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ 4টি ড্রোনকে আটকাতে ব্যর্থ হয়েছে। সেগুলো সফলভাবে উত্তর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং বিস্ফোরণ ঘটে আগুন ধরিয়ে দিয়েছে। আর্মি রেডিও জানিয়েছে যে হিজবুল্লাহ ড্রোনগুলোকে আটকানো নানা কারণে সম্ভব হচ্ছে না, বিশেষত ড্রোনের আকার, লক্ষ্যে পৌঁছানোর আগেই এটির উৎক্ষেপণের সময় এবং লক্ষ্যবস্তুর স্থানগুলোতে ভূখণ্ড চিহ্নিত করা সম্ভব নয়। সেনাবাহিনীর অতিরিক্ত প্রযুক্তিগত উপায় বিকাশের জন্য ইউক্রেন এবং সৌদি আরবে পরিচালিত ড্রোন হামলা থেকে শিক্ষা নেওয়ার কাজ করছে। প্রবাসী কর্মীরা থাকতেন কুয়েতে আগুন লাগা ভবনে, মৃত বেড়ে 41। কুয়েতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই প্রবাসী হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত আগুন লাগা ভবনটিতে থাকতেন প্রবাসী কর্মীরা। কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে ভবনটিতে প্রায় 160 জন বসবাস করতেন। তারা সবাই একটা কোম্পানির কর্মী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে কুয়েতের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত 41 জনের মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে হতাহতদের বেশিরভাগই ভারতীয় নাগরিক। এর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবা। এই ট্র্যাজেডির জন্য ভবন মালিকের লোভ এবং অবহেলাকে দায়ী করেছেন তিনি। শেখ ফাহাদ বলেন, দুর্ভাগ্যবশত রিয়েল এস্টেট মালিকদের লাভ থেকেই এ ধরনের ঘটনা ঘটে। কুয়েত টাইমস জানিয়েছে ভবনটি মালিকদের পাশাপাশি নিরাপত্তা কর্মী এবং যে কোম্পানির কর্মীরা সেখানে থাকতেন সেটির মালিককেও গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন উপপ্রধানমন্ত্রী। এর আগে বুধবার সকালে দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই এলাকায় বহু প্রবাসী বাংলাদেশীও কর্মরত রয়েছেন। এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতি লিখিত গ্যারান্টি চায় হামাস। যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ী যুদ্ধবিরতি লিখিত গ্যারান্টি চেয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার যুদ্ধবিরতির বিষয়ে মধ্যস্থকারী দুটি সূত্রে তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার চলমান গাজা যুদ্ধ অবসানের জন্য পর্যায়ক্রমে যুদ্ধবিরতির পরিকল্পনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। দলটি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে তা মেনে অগ্রসর হলে ইসরায়েল যে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে লিখিত গ্যারান্টি দিতে হবে। এছাড়া এই সন্ধির ফলে গাজা উপত্যকা থেকে যে ইসরায়েলি তার সামরিক বাহিনী প্রত্যাহার করে নেবে সে বিষয়টিও লিখিত দিতে হবে। মিশরীয় সূত্র এবং তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে যে হামাস আশঙ্কা করছে যে বর্তমান প্রস্তাবটি পরিকল্পনার প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্যায় পর্যন্ত গড়াবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট গ্যারান্টি প্রদান করে না। অথচ দ্বিতীয় পর্যায়ে রয়েছে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং কিছু বন্দি বিনিময়। এছাড়া এর মধ্য দিয়ে পৌঁছানো হবে স্থায়ী যুদ্ধবিরতিতে এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার পর্যন্ত। সেজন্য হামাস লিখিত গ্যারান্টি চায়। পরিকল্পনাটি মে মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাব করেছিলেন। এতে গাজায় বন্দী ইসরায়েলিদের ক্রমান্বয়ে মুক্তি এবং 2 ধাপে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, একই সাথে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, গাজা পুনর্গঠন এবং তৃতীয় ধাপে মৃত বন্দীদের দেহাবশেষ ফিরিয়ে আনা অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ করেছে, তবে ইসরায়েল প্রকাশ্যে একথা জানায়নি।